मैं परिंदा बेसबर था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर, नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। আপনি জিমিনের ভাই তাই না? আগে আপনার বাবাকে ডাকুন। অ্যালেন তখন চিন্তিত হয়। কিছু কি হয়েছে জিমিনের? আমাকে বলুন প্লিজ। জাঙ্কুক তাকে নিশ্চিত করে, না, ও ভালো আছে। একটা বিষয় নিয়ে আপনার বাবার সাথে আমাদের কথা আছে। অ্যালেন হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তার বাবাকে ডেকে আনতে গেল। একটু পরেই জাঙ্কুক দেখলো অ্যালেন একটা মধ্যবয়স্ক ভদ্রলোককে নিয়ে তাদের দিকে আসছে। লোকটা আসতেই সবাইকে সালাম দিয়ে অ্যালেনকে উদ্দেশ্য করে বলে সবার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে। অ্যালেন রান্নাঘরের দিকে সেটা বলতে গেল। লোকটি ধীরে সুস্থে বসলো। জাঙ্কুক তাকে উদ্দেশ্য করে বলে, আমরা আপনার কাছে এসেছি আমাদের বন্ধু সুগার জন্য, জিমিন আর তার বিয়ের প্রস্তাব নিয়ে। জিমিনের বাবা ফারুক হোসেন তখন তাদের সকলের দিকে অবাক হয়ে তাকায়, সাথে অবাক হন সুগা নামটা শুনে। ফারুক তাদেরকে জিজ্ঞেস করে, কিভাবে চিনেন আপনারা আমার মেয়েকে? সুগা তখন বলতে শুরু করে, জাঙ্কুকের চাচাতো বোন আমাদের পূর্ব পরিচিত, আর জিমিন আর জাঙ্কুকের বোন তে অনেক ভালো বান্ধবী, সেই সূত্রে আমাদের পরিচয়। তেকে জাঙ্কুকের বোন সম্বোধন করেতে জাঙ্কুক সুগার দিকে চোখ পাকিয়ে তাকালো, কিন্তু সুগা তার দৃষ্টিগোচর হলো না। হলে হয়তো দেখতে পারতো জাঙ্কুকের রাগ। ফারুক হোসেন তখন মুখ খুলে, দেখো বাবা জাঙ্কুক, তুমি কষ্ট পেও না, কিন্তু আমার আপত্তি এখানে যে তুমি একজন গায়ক, তোমার চলাফেরা উচ্চ সমাজের, সেই সূত্র ধরে তোমাদের সাথে আমাদের অনেক ভিন্নতা রয়েছে। আর সুগা যেহেতু তোমার বন্ধু, ওর চলাফেরাও নিশ্চয় তোমাদেরই মতো। আর আমরা তো পরহেজগার বংশের, তোমাদের সাথে আমাদের যাবে না। আমি আমার জিমিনকে একজন দিনদার ছেলের হাতে তুলে দিতে চাই। আর যেহেতু ও আমার একটি মাত্র মেয়ে, সেহেতু এখন ওর বিয়ে নিয়ে আমি ভাবছি না। জাঙ্কুক তাদের ধারণা সংশোধন করতে বলে, আপনি ভুল ভাবছেন। ওর চলাফেরা ছিল এতদিন আমাদের মতো, কিন্তু এখন আর নেই। জিমিনোকে শর্ত দিয়েছিল নিজেকে পরিবর্তন করার, তাই ও নিজেকে পরিবর্তন করেছে। আর আমরাও ওর সিদ্ধান্তকে সম্মান করি আঙ্কেল। আমাদের জন্য আপনি ওকে রিজেক্ট করতে পারেন না। ফারুক অবাক হলো, জিমিন শর্ত দিয়েছে মানে? তোমরা কি কোনরূপ সম্পর্কে জড়িত? না হলে শর্তের কথা কেন আসবে? তাহলে জিমিন কেন জানালো না এই বিষয়ে আমাদের? জাঙ্কুক সবটা ভেঙে বলে, সুগার জিমিনকে দেখে পছন্দ হওয়ার পর প্রথমেই বিয়ের প্রস্তাবটা জিমিনের কাছে রেখেছিল, কিন্তু জিমিনই সুগাকে বলেছে আপনাদের সাথে কথা বলতে এই নিয়ে। তাহলে আমাদের প্রথমে জিমিনের সাথে কথা বলতে হবে যে ও কি চায়। আচ্ছা তুমি কি করো বাবা? আর তোমার বাবা মাকে কেন নিয়ে আসোনি? আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমার বাবা মা বাংলাদেশে আছে। ফারুক সন্তুষ্ট হয়, আলহামদুলিল্লাহ ভালো প্রফেশনে আছো, কিন্তু তোমার বাবা মার সাথে এই বিষয়ে কথা বলবো কিভাবে? আপনি চাইলে আমি তাদের কলে ধরিয়ে দিতে পারি, তারা জানে এই ব্যাপারে, আমি আগেই জানিয়ে এসেছি তাদের। ফোনে কি আর সামনাসামনি কথা বলার মতো হবে নাকি? আপনি একটিবার বলে দেখুন না আঙ্কেল। ফারুক সাহেব সম্মতি জানালে সুগা তার বাবাকে ভিডিও কলে ধরিয়ে দেয়। সেই কল রিসিভ হতেই সাজ্জাদ সাহেবকে দেখে যেন ফারুক সাহেবের চোখ চড়ক গাছ। তিনি এত বছর পর ফোনে তার ছোটবেলার বন্ধুকে দেখেছে। তিনি আবেগপ্রবল হয়ে তার বন্ধুকে বলে, সাজ্জাদ, সত্যি এটা তুই? তুই কি সত্যিই ফারুক? এত বছর পর দুজন দুজনের খোঁজ পেয়ে আবেগে ভেসে গেল। অপর পাশে ওনাদের কথোপকথন শুনে সুগা সহ তার বন্ধুরা অবাকের চরম পর্যায়ে। কিভাবে কি হলো? জিমিনের বাবা কি করে সুগার বাবার বন্ধু হলো? ফোনে সাজ্জাদ সাহেব তখন আবারও বলে, দেশের থেকে যাওয়ার আগে আমাকে জানা শুনি একটিবার আমার খোঁজও করলি না, অথচ কত ভালো বন্ধু ছিলাম আমরা। ফারুক হোসেন বন্ধুকে বুঝিয়ে বলে, না রে বন্ধু, সব এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গিয়েছিল, আমি আর তোকে জানাতে পারিনি। পরে তোর খোঁজ করেছি, তোর সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছি, কিন্তু তার হয়ে ওঠেনি। তাহলে কি আমার সুগার তোর মেয়েকেই খুঁজে বের করলো শেষমেশ? আমরা না ঠিক করেছিলাম ওরা বিয়ে হলে ওদের মতো নিয়ে বিয়ে দিব ওদের। আমার সুগার তো জিমিনের জন্য নিজেকে বদলাচ্ছে, দেখবি তোর মেয়েকে অনেক খুশি রাখবে আমার ছেলে।
আমি জানতাম না সুগা তোর ছেলে, এটা জানলে আমি আপত্তি করতাম না। আর তাছাড়া ছেলেটা আমার মেয়ের জন্য নিজেকে বদলেও ফেলেছে। জিমিনের সাথে কথা বলে আমি জানাবো। কথা শেষ করে ফারুক ফোনটা সুগার দিকে ফিরিয়ে দিল। তখন অ্যালেন হাতে খাবার ভর্তি ট্রে নিয়ে আসে। কি নিয়ে কথা বলবে জিমিনের সাথে বাবা? ফারুক হোসেন ছেলের প্রশ্নের উত্তরে বলে, জিমিন আর সুগার বিয়ে নিয়ে। সুগা কে? তখন তাদের মধ্যে থেকে সুগা হাত উঠিয়ে ভদ্রতা সূচক ভাবে বলে, জি ভাইয়া, আমি সুগা। অ্যালেন অবাকের চরম পর্যায়ে। আপনি আপনি না ওর প্রফেসর হন? কিভাবে কি হলো? সুগা মাথা নিচু করে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি ওদিন মিথ্যে বলেছি। আমি ওর প্রফেসর হই না। আমি ওকে একটু দেখতে এসে আপনার সামনে পড়ে গিয়েছিলাম, তাই মিথ্যে বলেছি। এরপর জিমিন আমাকে আর ওর সামনে যেতে বারণ করেছে। আমি চাই না এই সম্পর্কের শুরু কোনো মিথ্যা দিয়ে হোক। আমি শুরুটা স্বচ্ছ চাই। তাহলে জিমিনও আমাকে মিথ্যা বলেছে ওই দিন? আমার বোন তো কখনো আমাকে মিথ্যা বলে না। ওকে ভুল বুঝবেন না, ও ঘাবড়ে গিয়েছিল। অ্যালেন রেগে যায়। বাবা, আমি এর জন্যই বলেছিলাম জিমিনকে হোস্টেলে না দিতে। অ্যালেন, তুমি চুপ করো, আমি দেখছি। সুগা, আগে আমরা তোমার খোঁজ খবর নিব, তারপর সব ঠিক করব, এর আগে না। সুগা মাথা ঝুঁকায়। ঠিক আছে আঙ্কেল, আপনি যেমনটা ভালো মনে করেন। কিন্তু আমি এটা বলতে চাই, আমি জিমিনকে অনেক ভালোবাসি। প্রথম দেখা থেকে ওর প্রতি আমার অনুভূতিগুলো পুরো স্বচ্ছ এবং পবিত্র। আর আমি যতটুকু জানি, জিমিনও আমার প্রতি তার অনুভূতি নিজের মধ্যে চাপিয়ে রেখেছে, যা ও প্রকাশ করে না। নিশ্চয়ই আপনি সেটা সঠিকভাবে বিবেচনা করে দেখবেন। ইতালির একটি সুনামধন্য বিলাসবহুল 5 স্টার হোটেলের সামনে সবেমাত্র এসে থেমেছে একটি রোলস রয়েলস সোয়েপটেইল মডেল ব্যয়বহুল গাড়ি। গাড়িটি থেকে নেমে শক্ত পিষ্টের মেঝেতে পা রেখে স্টেলেটর হাই হিলের ক্যাক ক্যাক আওয়াজ তুলে হেঁটে হোটেলের ভেতর অগ্রসর হচ্ছে জেনি। পরনে তার ব্ল্যাক রিপস জিন্স আর ব্ল্যাক ট্যাঙ্ক টপ, তার উপর ব্রাউন লেদার জ্যাকেট। হোটেলে প্রবেশ করে তার বুক করা রুমের সিকিউরিটির লক খুলে ভেতরে ঢুকে ক্লান্ত শরীরটা পুরোপুরি ছেড়ে দিয়ে চিত্ত হয়ে শুয়ে পড়ল তার বেডে। কপালে পড়ে থাকা মসৃণ ছোট ছোট চুলগুলো অলস হাতে একপাশে সরিয়ে পকেট হাতে ফোনটা নিতেই দেখতে পেল একটা আননোন নাম্বারের মেসেজ এসেছে। সেটা দেখে তার কপালের মাঝে খানিকটা ভাঁজ পড়ল। মেসেজটি ওপেন করতেই কপালের মধ্যকার ভাঁজটি কয়েক ধাপে দীর্ঘ হলো জেনির, কারণ মেসেজটিতে হুমকি স্বরূপ লেখা, ইউ ক্রস ইউর অন ডেস্টিনেশন, নাও ইউ আর গোয়িং টু বি ডোমেড। এই হুমকির মানে বুঝতে তার কিছুটা বেগ পোহাতে হলো, কিন্তু তা আর বেশিক্ষণ অজ্ঞাত থাকলো না। সে দেখলো তার ফোনে ব্যাংক থেকে আনগোয়িং একটা কল আসছে। সেই কল রিসিভ করতেই অপর পাশ থেকে তাকে জানানো হলো তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো পরিমাণের টাকা আর অবশিষ্ট নেই। এমন খবরে তার মাথায় যেন বড়সড় একটা বাজ পড়েছে। এটা কি করে সম্ভব? এত এত টাকা রাতারাতি কিভাবে উধাও হলো? কোথায় গেল? সে আর বেশি ভাবতে পারলো না। আপাতত তার মাথা কাজ করছে না। সে জোরে চিৎকার করতে করতে মাথার চুলগুলো দুই হাতে খামচে ধরে ফ্লোরে বসে পড়ল। হাউ ইজ দ্যাট পসিবল? হাউ? অপর প্রান্তে অন্ধকারাচ্ছন্ন একটা রুমের বড় মনিটরের পাশে বসে মুখের অগ্রভাগ পর্যন্ত টেনে রাখা কালো হুডির ক্যাপটা ব্যগ্র হাতে পেছনে ঠেলে দিতেই দৃষ্টায়িত হলো জাংকুকের মুখের বিজয়ের পৈশাচিক হাসি। এই কাজটা অন্য কারণ নয়, তারই ছিল। সে কোনো প্রফেশনাল হ্যাকার দিয়ে নয়, বরং নিজের অতিশয় দক্ষ হাতের কৌশলে এই কাজটি করেছে। জাংকুকের সিঙ্গিং প্রফেশনের বাহিরেও একটা প্রফেশন রয়েছে, যা তার বন্ধুরা ব্যতীত বাকিদের কাছে অজানা। জাংকুক একজন ছদ্মবেশী প্রফেশনাল হ্যাকার। সাধারণত তার হ্যাকিং এর প্রফেশনে অনুপ্রেরণা আসে তার রোমাঞ্চকর কাজের প্রতি ঝোঁক থেকে। এইসব কাজে সে প্রত্যেকবারই এগিয়ে, যেমনটা সে ঠিক কিছুক্ষণ আগে করেছে। জেনির অ্যাকাউন্টের হাই সিকিউরিটি ভেদ করে তার পার্সোনাল ইনফরমেশন লিক করে তাকে সম্পূর্ণরূপে ব্যাংকরাপ্ট করে দিয়েছে। জাংকুক তার যান্ত্রিক প্রযুক্তিতে ঘেরা নিস্তব্ধ আধার কক্ষে ইজি চেয়ারটাতে টানটান হয়ে বসে প্রত্যেকবারের মতো সেই চিরচরিত বাঁকা হাসি মুখে এঁটে ফিসফিসিয়ে আওড়ালো, টিট ফর ট্যাট। ছোট্ট এই একটি বাক্য যেন নিস্তব্ধ কক্ষে ভয়ঙ্কর শব্দ শোনালো। আইইউ আজ সকাল থেকে অভিমান করে বসে আছে তে আর জিমিনের ওপর। তার অভিমানের মোক্ষম কারণ হচ্ছে তাকে না জানিয়ে জিমিনের বিয়ে ঠিক করে ফেলা। আজ থেকে গত 3 দিন আগে জিমিনের বাবা সুগার সকল খোঁজ খবর নিয়ে সন্তুষ্ট হয়ে জিমিনকে কল করে জানতে চেয়েছিল তার মত।
তখন ঠিক কতটা লজ্জা পাচ্ছিল তা শুধু জিমিনি জানে। সম্মতি জানাতে তবুও সে অনেক কাইকুই করে উত্তরে হ্যাঁ বলেছিল। সাথে জিমিন তার বাবাকে এটাও জানিয়েছিল যে তার ইচ্ছে বিয়েটা যেন সাদাসিধে ভাবে তার সুন্নতি নিয়মেই হয়। সেটা মাথায় রেখে ফারুক সাহেব সাজ্জাদ সাহেবের সাথে কথা বলে আজ থেকে 8 দিন বাদে সামনের শুক্রবারে বিয়ের তারিখ ফেলেছেন। এই সময়ের মধ্যে তারাও সব গোছগাছ করে আর্জেন্ট ভিসা নিয়ে আমেরিকায় চলে আসবেন। সুগা আর জিমিনের এই খবর জানার পর থেকে আয়ু অভিমানী হয়ে বসে আছে। তার বান্ধবীর জীবনের এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়ের শুরুতেই তাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। তাকে রেখে কত কিছু হয়ে গেল এই কয়দিনের ভেতরে। তাকে কোনো কিছু না বলেই তে আর জিমিন সব সেরে ফেলেছে। আইয়ুর অভিমান ভাঙতে ভার্সিটি আসা মাত্র সেই সকাল থেকে তে আর জিমিন উঠে পড়ে লেগেছে তার পিছু। তবুও আইয়ু তাদের সাথে কথা বলছে না। আইয়ু ক্যাফেটেরিয়াতে বসে আছে একটা টেবিল দখল করে। তার পাশেই বসে আছে তে আর জিমিন। আইয়ু মুখ ফুলিয়ে অন্য পাশে ফিরে আছে। তে তাকে মানাতে বলে, এই আইয়ু শোন না একটা বার, এভাবে মুখ ফুলিয়ে আর থাকিস না, এবার কিন্তু কেঁদেই দিব আমি। জিমিনও সাথে বলে, দেখ তুই যা বলবি তাই হবে, তবুও এমন করিস না রে। আইয়ু এবার মুখ পাকিয়ে বলে, হ্যাঁ তাই তো, নিজেরাই সব সেরে এখন বলছে আমি যা চাইবো তাই হবে। লাগবে না আমার তোদের, যা একা একাই সব কর গিয়ে। তে আদুরে মুখ বানাই, তুই তো পেট ব্যথা নিয়ে পড়েছিলি, তোকে কি আর নতুন করে বেড়া দিতাম বল? এর থেকে ভালো আমরাই সেই ঝামেলা সামলে নিয়েছি, ভালো করেছি না বল? আইয়ু মাথা দুলিয়ে বলে, হ্যাঁ কচু করেছো তোমরা। জিমিন এবার তাকে নিজের দিকে ফেরায়, হয়েছে এবার রাগটা কমা না। আইয়ু তাকে ঠেলে সরিয়ে বলে, তুই তো আরো চুপ কর, বিয়ের আগে এমন পরপর হয়ে গেলি, বিয়ে করলে তো ভুলেই যাবি। না না, এমন হতে দেওয়া যাবে না, তুই তো বিয়ে করেই ফেলছিস, আর তোর তো আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। মাস দিয়ে কি আমাকে সিঙ্গেল পরে মরতে হবে? তখন আমি হব পৃথিবীর সেরা অবহেলিত ব্যক্তি। জিমিন অবুঝ ভঙ্গিতে জিগায়, তা কেন হবে? হবে হবে, এর একটা বিহিত না বের করলে তাই হবে। এর কি বিহিত বের করবি তুই শুনি আমি? আইয়ু উপায় দেখিয়ে বলে, আমি আজই আম্মুকে কল করে বলবো আমার জন্য ছেলে দেখা শুরু করতে। জিমিনের তো বিয়ে হয়ে যাবে, তবে তে তোর আগে আমি বিয়েটা করে তোকে চমকে দেব, দেখিস ইনশাআল্লাহ। তে তাকে সান্ত্বনা দেয়, ঠিক আছে তা না হয় চমকে দিস, তবুও আর রাগ করে থাকিস না। আইয়ু তার হাত এগিয়ে দেয়, তবে একটা ওয়াদা করতে হবে আমাকে। কি ওয়াদা? আমরা তিনজন যেখানেই থাকি না কেন সবসময় একসাথে থাকবো, কখনো দূরে হব না একে অপরের থেকে। জিমিন তার হাতে হাত রেখে বলে, ইনশাআল্লাহ। তেও একই কাজ করে, ইনশাআল্লাহ। জিমিন হাসি মুখে তার 2 হাত মিলে ধরলো তে আর আইয়ুর উদ্দেশ্যে। তারাও এসে জড়িয়ে ধরলো জিমিনকে। এবার ভাঙলো আইয়ুর অভিমান। তারা তিনজন কিছুক্ষণ এভাবে একে অপরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে রইল। এখন কার ক্লাস তোদের? তে উত্তরে বলে, কার আবার? ওই নতুন প্রফেসরের। লোকটাকে চরম বিরক্ত লাগে আমার, জানিস? আইয়ু তো এতদিন আসেনি ভার্সিটিতে, আসলে দেখতো ইদানিং ওই লোকটা কেমন উঠে পড়ে লেগেছে আমার থেকে। আইয়ু কিছু বুঝতে না পারে বলে, মানে কিভাবে লেগে থাকে? কি করেছে ওই লোক তোকে? অনেক জ্বালাচ্ছে, কথায় কথায় আমাকে দাঁড় করিয়ে প্রয়োজন ছাড়া প্রশ্ন জিজ্ঞেস করে। রোজ রোজ বোর্ডে ডেকে নিয়ে আমাকে দিয়ে প্রেজেন্টেশন করাবে, আর সে তাকিয়ে তাকিয়ে দেখবে, আর আমার বেঞ্চের সামনে তো ঘুরঘুর করতেই হবে। সুযোগ পেলে আমার কাছে ঘেঁষার চেষ্টা করে উনি, কথা বলতে বলতে একদম গায়ে পড়ার চেষ্টা করে, কিন্তু আমি ততবারই নিজেকে সরিয়ে নিই। এভাবে ক্লাস করা যায় বল? আমি সত্যি অনেক অতিষ্ঠ। উনি তোর সাথে আবার কোনো বাজে কিছু করার চেষ্টা করেনি তো? তে না সুযোগ মাথা দোলাই, আমি ওনাকে সেই সুযোগই দেইনি। জিমিনের কপালে চিন্তার ছাপ। কি বলিস? এটা তো অনেক গুরুতর বিষয়, এটা নিয়ে আমাদের কমপ্লেইন করা উচিত প্রিন্সিপালের কাছে। আমি আরো মেয়েদের মুখে শুনেছি ওনার চরিত্রের দোষ আছে। আইয়ু তের হাত ধরে নিয়ে এগোতে এগোতে বলে, হ্যাঁ চল আজই করব। এমন প্রফেসর এই ভার্সিটিতে রাখাই যাবে না, তার উপর ওনার নজর তোর উপর পড়েছে, ভয়ানক বিষয়, আগে থেকে সাবধান হ। তে তাকে আটকে দেয়, ঠিক আছে করব, কিন্তু প্রিন্সিপাল কি কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করবে আমাদের? জিবিন কিছুক্ষণ ভাবে, হ্যাঁ তাও তো ঠিক কথা, তাহলে আগে প্রমাণ জোগাড় করতে হবে, কি বলিস? হ্যাঁ, এছাড়া আর উপায় নেই। তে তাদের সতর্ক করে, তবে যা করব তা অনেক সাবধানতার সাথে এবং দ্রুত করতে হবে। আইয়ু আর জিমিন একসাথে সম্মতি দেয়। বিকেলে তে আর জিমিন বসে গল্প করছে।
ঠিক তখনই জাঙ্কুকের আসা কলে তার কপাল কুঁচকে যায়। তে জানে জাঙ্কুক কেন কল করেছে। কিছুক্ষণ সে ওইভাবেই কল বাজতে দিল। পরপর কয়েকবার রিং বাজতেই জিমিনের কাছ থেকে সরে গিয়ে তা তুলে আগ বাড়িয়ে ঝটপট বলল, কোথাও যাচ্ছি না আমি আপনার সাথে। কেন? ওই দিন যে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন ভুলে গেছেন? ও আচ্ছা, ওটার জের ধরে এখনো রেগে আছিস তুই? আপনি রাগার মতো কাজ করেছেন বলেই তো রেগে আছি। না, রাখতে পারবি না, নিচে নাম, আমি অপেক্ষা করছি। ও আচ্ছা, এখন রাগ করতে হলেও আপনার অনুমতির প্রয়োজন পড়বে, তাই না? মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ না তে পাখি। সেদিন যে আমার মুখের উপর কলকাটার স্পর্ধা করেছিস, কিছু বলেছি তোকে? জাঙ্কুকের ভিড়িক্কি গলার আওয়াজে তে কিছুটা ছিটিয়ে গেল, তবুও দমলো না, গলা উঁচিয়ে বলে, দোষটা কিন্তু আপনারই ছিল। তুই যদি 5 মিনিটের ভেতরে নিচে না নামিস তো আমি উপরে গিয়ে তোকে তুলে আনবো। সবসময় এত জড়াজড়ি করেন কেন? হ্যাঁ, আপনার যখন যা ইচ্ছা হবে তাই করবেন। আমার এমন লোক একদমই পছন্দ না। আপনার কি আর কোনো কাজ কাম নেই আমার পিছনে লেগে থাকা ছাড়া? আমি কি ওপরে আসবো? ওখানেই দাঁড়ান। আপনার সমস্যা কি? কেন ডাকছেন আমাকে? শোন, আমার এত শখ নেই যে শুধু শুধু তোকে ডাকবো। সুগা শপিং এ যাবে জিমিনের জন্য কেনাকাটা করতে। ও কনফিউজড এইসব নিয়ে, তাই সাজেশনের জন্য তোকে ডেকেছি। ও আচ্ছা, আগে বলবেন তো। আগে বললে বুঝি আপনি শুনতেন? ও আল্লাহ, এত সম্মান দিয়ে কথা বলবেন না আমাকে। আপনার মুখে যেন কেমন শোনায়। অপমান করছিস তুই আমাকে? না, তা কেন করবো? আমি তো শুধু সত্যিটাই বললাম আর কি। তুই নিচে নাম, আজ তোকে আমি বোঝাচ্ছি। আমার সাথে ফাজলাম করিস তুই? দেখুন, এমন করলে কিন্তু আমি আসবো না। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে ধমকের সুরে বলে, ফাজির মেয়ে, তুই আগে নাম নিচে। জাঙ্কুকের ধমকি খেয়ে তে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তবেই তৈরি হয়ে মুখ কালো করে নিচে নেমে এসে দাঁড়ালো জাঙ্কুকের দাঁড় করে রাখা মার্সিডিসটার সামনে। আজ ইচ্ছে করে সময় নিয়ে এসে তৈরি হয়েছে জাঙ্কুককে অপেক্ষায় বসিয়ে রাখার জন্য। জাঙ্কুকের গাড়ির সামনে এসে তেজ দেখিয়ে উঠে গাড়ির ব্যাক সিটে বসে দরজা জোরে বাড়ি মেরে লাগিয়ে দিল। জাঙ্কুক সেটা দেখে আড়ালে মুখ টিপে হাসলো। পরক্ষণেই মুখ গম্ভীর করে বলে, তোর তো দেখি সাহস অনেক বেড়েছে। দিন দিন আমার বিরুদ্ধে যাচ্ছিস তুই। তে তখন রেগে তেতে ওঠে, তো আপনার পক্ষে ছিলাম আমি কবে? তের হাব ভাব দেখে জাঙ্কুক যা বুঝলো আজ পরিস্থিতি বেগতিক। তের এমন রাগ সে এই প্রথম উপলব্ধি করলো। তাই সে আর কথা না বাড়িয়ে সামনে ঘুরে গাড়ি টান দিল। 22 মিনিটের পথ অতিক্রম করে তারা গিয়ে পৌঁছালো ডিসির ন্যাশনাল হারবারে। এটি ডিসির মেরিল্যান্ড অবস্থিত একটি জনপ্রিয় ওয়াটারফ্রন্ট গন্তব্য। সুবিশাল জায়গাটি জুড়ে রয়েছে বহু সেকশন, যেমন শপিং এর জন্য রয়েছে বিভিন্ন ধরনের বুটিক শপ এবং বিনোদন সহ অন্যান্য কাজের রয়েছে বোট রাইড। ফটোম্যাক নদীর তীরে অবস্থিত ওয়াটারফ্রন্ট ট্রেইল, বিশাল ফেরিস হুইল, রিসোর্ট এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। তে গাড়ি থেকে নেমে জাঙ্কুকের দিকে প্রশ্ন ছুড়ে, এটা কি হলো? সুগা ভাইয়া কই? জাঙ্কুক আগে তার হুডির ক্যাপটা লম্বা করে টেনে মুখে একটা কালো মাস্ক পরে নিজেকে আড়াল করলো। কারণ একবার যদি তাকে তার ফ্যানরা কেউ চিনে ফেলে তখন তার শপিং আজ হয়েছে ভালো মতো। সে চারিদিকে একবার চোখ বুলিয়ে ভাবলেশীন ভঙ্গিতে প্রত্যুত্তর করে, ও একটু আগে আমাকে মেসেজ করে দিয়েছে ওর শপিং শেষ, তাই বাসায় ফিরে গেছে। মানে কি? তাহলে আমাকে আনলেন কেন এখানে? ওর শপিং শেষ তাই কি হয়েছে? আমার তো বাকি। আপনাকে কি এখন আমার জামা কাপড় বেচে দিতে হবে নাকি? আই জাস্ট নিড আ কোম্পানি। তো আপনার বন্ধুদের ডাকুন, সবাই ব্যস্ত। তে জাঙ্কুকের কথা সামনে না পেরে একটা দীর্ঘশ্বাস ফেললো। অন্যদিকে জাঙ্কুক আজ অকপটে একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছে শুধুমাত্র তেকে কাছে রাখতে। সামনের দিকে অগ্রসর হয়ে জাঙ্কুক তেকে নিয়ে প্রথমে একটা ডায়মন্ড ফ্যাশন আউটলেটের দিকে গেল। তেও তখন জানতে চাইলো সে ডায়মন্ড কর্নারে কেন যাচ্ছে, কিন্তু জাঙ্কুক তাকে কোনোরকম প্রশ্ন করতে বারণ করতে সেও কোনো কথা না বাড়িয়ে চুপচাপ জাঙ্কুকের পিছু পিছু হাঁটলো। ভেতরে ঢুকতেই একজন স্টাফ এসে জাঙ্কুককে এটা সেটা সাজেস্ট করা শুরু করে, কিন্তু জাঙ্কুক তাকে নাকচ করে নিজে নিজে ড্রেস খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর একটা অলিভ রঙের লং গাউন বের করে সে সেটা তের সামনে ধরে। তার কাছে বেশ ভালোই লাগছে। তের দিকে তাকিয়ে বলে, এটা কেমন? সুন্দর, কিন্তু কার জন্য নিচ্ছেন? তোর জন্য। এটা আমার পছন্দ হয়েছে, বাট এটাকে একটু কাস্টমাইজ করাতে হবে কারণ এটা অফ শোল্ডার। তুই তো এমন ড্রেস পরিস না। মানে কি? আমি কোনো ড্রেস নিচ্ছি না, ওকে? সবাই শপিং করছে জিমিন আর সুগার বিয়ে উপলক্ষে, তুই নিবি না কেন?
আমার অনেকগুলো ড্রেস আছে, নতুন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমার জন্য অনেক করেছেন, এমনিতেই আমি কৃতজ্ঞ। আমি ওটাকে কাস্টমাইজ করিয়ে নিচ্ছি এক্ষুনি, হয়ে গেলে তুই সেটা ট্রায়াল দিয়ে আসবি। আমি পারবো না। তুই কি ভুলে গেছিস তুই এখানে আমার সাথে এসেছিস, তাই আমার কথাই তোকে চলতে হবে। কেন এনেছেন? আমি কি বলেছিলাম আনতে? তেয়ার কোনো কথা কানে না নিয়ে তাকে পাশ কাটিয়ে জাঙ্কুক ড্রেসটা কাস্টমাইজ করতে দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ড্রেসের কাজ শেষ হলে সেটা তেকে এনে ধরিয়ে দিল ট্রায়াল দিতে, কিন্তু তে নাকচ করে। আমি এখানে চেঞ্জ করতে পারবো না। কেন? আমার আনকমফোর্টেবল লাগে। এটা আমার হবে, আমি না পরেই বলতে পারি। ঠিক আছে। জাঙ্কুক বিল পেমেন্ট করে তেকে নিয়ে চলে গেল মেন্স কর্নারে। সেখানে গিয়ে তের সাথে মিলিয়ে নিজের জন্য একটা অলিভ রঙের স্যুট সেট নিয়ে নিল। সব কেনাকাটা শেষ করে তেকে নিয়ে গেল একটা আইসক্রিম পার্লারে। সেখান থেকে তের পছন্দের আইসক্রিম এনে তার হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বোট রাইডে যাওয়া যাক? এতক্ষণ তের মন ভার হয়ে থাকলেও বোট রাইডের কথা শুনে প্রফুল্ল হয়ে ওঠে। সে বিনা সময় অপচয় করে সাথে সাথে বলে, চলুন। তের এসব বিষয়ে বাচ্চাদের মতো কৌতূহল দেখে জাঙ্কুক আড়ালে ফিসেল হাসলো। পরক্ষণে আগালো বোটের দিকে। তে তার পিছু নিল। জাঙ্কুক একটি প্যাডেল বোট ভাড়া করলো। দুজন সেই বোটে গিয়ে উঠে বসে। তে প্যাডেলে পা রাখতে প্যাডেলিং শুরু করলো জাঙ্কুক। তেও সাথে তাল মিলিয়ে প্যাডেলিং শুরু করে। বোটটি নদীর মধ্যে দিয়ে ভাসমান। জাঙ্কুক থেকে থেকে আর চোখে দেখে বারবার দেখছে। তের চোখ দুটি আনন্দে ঝলমল করছে, ঠিক যেন মনে হচ্ছে তার দু চোখ ভরে আনন্দের উচ্ছ্বাসের উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে, আর সেই আলোর দীপ্তি গিয়ে বারবার ছুঁয়ে দিচ্ছে জাঙ্কুকের হৃদয়ের ঠিক মাঝখানে। তের এই স্নিগ্ধ পবিত্র মুখশ্রী জাঙ্কুকের মনে উষ্ণ অনুভূতির জোয়ার ঢেলে দিচ্ছে। হঠাৎ তে জাঙ্কুকের দিকে তাকাতে তারও চোখ গিয়ে পড়লো জাঙ্কুকের চোখে। তবুও জাঙ্কুক তার চোখ সরাচ্ছে না, যেন কোনো ঘোরে আটকে আছে সে। তে তখন প্রশ্ন করে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার মুখে কি কিছু লেগে আছে? একটু দূরতেই তটিনীর তীরে বিশাল ফেরিস হুইলটার প্রতিবিম্ব এসে নদীর উপর পড়েছে, যা ভাসমান বোটে বসে দারুণ লাগছে। তে হাতের আঙ্গুল সেদিকে তাক করে জাঙ্কুককে বলে, ওই দেখুন, ফেরিস হুইলটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? জাঙ্কুক ভাই! তীরের ডাকে জাঙ্কুকের ধ্যান ভাঙে। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? আপনি সেই তখন থেকে শুধু হু হু করছেন কেন? কি হয়েছে আপনার? কিছু না। তুই চড়বি ওটাই? দেখতে তো অনেক সুন্দর লাগছে, কিন্তু অনেক বিশাল। আমি উচ্চতায় ভয় পাই। কিছু হবে না, আমি আছি তো। বোটিং শেষ করে জাঙ্কুক তেকে নিয়ে বিশাল সেই স্থির ফেরিস হুইলে গিয়ে একটা ক্যাপসুলে উঠে দুজন দুপাশে মুখোমুখি হয়ে বসলো। হুইলের বৈদ্যুতিক মোটর চালু হতে ধীরে ধীরে বিশাল আকারের চাকার মতো কাঠামোটা উলম্ব ভাবে ঘোরা শুরু করলো। যতই উচ্চতায় উঠছে ততই তে ঘাবড়ে যাচ্ছে। এক পর্যায়ে যখন একদম টপে পৌঁছায়, তাদের ক্যাপসুলটি ভাসমান স্থির হয়ে গেল। তে আতঙ্কে জাঙ্কুকের শার্টের হাতা খামচে ধরে। জাঙ্কুকের চোখ শুরু থেকে তের দিকে স্থির। তেকে এমন আতঙ্কে দেখে জাঙ্কুক তাকে আশ্বস্ত করে, আমি আছি তো, ভয় কিসের? একটু চোখ খুলে আশেপাশটা দেখ। তে তখন জাঙ্কুকের কথায় ভরসা পেয়ে পিট পিট করে চোখ খুললো। কথা মতো আশেপাশে তাকিয়ে দেখা মাত্রই তার চোখ দুটো ভালো লাগার উচ্ছ্বাসে খেলে গেল। এত সুন্দর লাগছে এত উঁচু থেকে পুরো জায়গাটা দেখতে, যেটা সে কল্পনাও করেনি। ভালো লাগার পাশাপাশি ওর ভয় কিছুটা কেটেছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে তে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, শুক্রিয়া আপনাকে জাঙ্কুক ভাই।